আসসালামু আলাইকুম। এখন আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা আমি তোমাদের নেব সেটি হলো ক্লাস 9-10 এর গণিত বিষয়ের অধ্যায় 7 প্র্যাকটিক্যাল জিওমেট্রি, মানে ব্যবহারিক জ্যামিতির বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। মানে সৃজনশীল প্রশ্ন করতে করতে এমন হয়ে যায় স্টুডেন্টরা কিন্তু মানে অবজেক্টিভ বা এই যে বহু নির্বাচনের দিকে খেয়াল খুব কম রাখে, এবং সেজন্য আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে ট্রিক সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা ভালো করে সেটা দেখো, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো খেয়াল করো, এখানে অধ্যায়ের নাম বলছে কি ব্যবহারিক জ্যামিতি। এই ব্যবহারিক জ্যামিতি করার আগে আমি কিন্তু এখানে কিছু কথা লিখে রেখেছি, এটা কেন লিখে রেখেছি পরে বলছি। ব্যবহারিক জ্যামিতি করার জন্য এখানে দুই ধরনের জিনিস আমাদের হাতে রাখতে হবে, একটা চতুর্ভুজ আর একটা হচ্ছে ত্রিভুজ। তো প্রথমে আসে ত্রিভুজের কথা। কি বললাম? ত্রিভুজ। প্রথমে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি ত্রিভুজ। এই ত্রিভুজটা কি আমরা সবাই জানি। ত্রিভুজ এটা অবশ্যই ত্রিভুজ। তো ত্রিভুজে কি কি থাকে এটা কিন্তু জানতে হবে। একটা ত্রিভুজটা কি, বা ত্রিভুজের কিন্তু বিভিন্ন নাম আছে, তাই না? এবং ত্রিভুজটার নামটা কি সেটা বাহু বেধে হয়, কোণ বেধে হয়। তবে সর্বপ্রথমে আমার যেটা বলা উচিত সেটা হচ্ছে এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি ত্রিভুজ ক্ষেত্র, তাই না? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। এর বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, আবার ত্রিভুজের তিনটা কোণ আছে, কোণ ভেদেও ত্রিভুজ তিন প্রকার। তাহলে ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে, তাহলে মোট কয়টা হলো? 6টা। এই 6টা হচ্ছে এই একটা ত্রিভুজের অঙ্গ। ত্রিভুজের অঙ্গ তাহলে কয়টা? 6টা, তিনটা বাহু তিনটা কোণ। তাহলে বাহু ভেদে ত্রিভুজ আর কয় প্রকার? আগে বললাম তিন প্রকার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবার কোণ ভেদে আবার ত্রিভুজ কয় প্রকার? কোণ ভেদে ত্রিভুজ কিন্তু তিন প্রকার। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, তাই না? তাহলে একটি ত্রিভুজে দুইটা বাহু যদি সমান, প্রত্যেকটা বাহু যদি সমান হয় সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে কোনো দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহু যদি একটা আরেকটা থেকে ভিন্ন হয়, মানে প্রত্যেকটা অসমান হয়, সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার কোণ ভেদে আসি, তাহলে সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের সূক্ষ্মকোণ আছে, তাই না? যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, আর একটুখানি হালকা অনেক একটু ঘুরিয়ে বলে সেটা কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই এর বাহু দিয়ে অনেক সময় কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ আঁকানো যাবে কিনা, এই বাহু দৈর্ঘ্য দিয়ে সমকোণ ত্রিভুজ আঁকানো যাবে কিনা, সব কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব। প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে যে কি কি উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। এই উপাত্তগুলো থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। তিনটি বাহু, দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, দুইটি কোণ এদের সেই কোণ সংলগ্ন বাহু, দুইটি কোণ ও একটি বিপরীত বাহু, দুইটি বাহু ও এদের একটি বিপরীত কোণ। আর বলছে সমকোণ ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু। এইগুলো থাকলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায়। তোমাদের পাঠ্য বইতে, বইটা কই, এখন তাহলে ত্রিভুজ আঁকাতে এবার খেয়াল করুন, ত্রিভুজ আঁকাতে গেলে কিন্তু কমপক্ষে কয়টি শর্ত লাগে এরকম একটা কিন্তু কথা একটা আছে, তাই না? আর ত্রিভুজের পরে যেটা করবো সেটা হচ্ছে কি চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। চতুর্ভুজ হওয়ার বিভিন্ন রকমের আছে, তাই না? আয়ত আছে, সামান্তরিক আছে, বর্গ আছে, রম্বস আছে, তারপর হচ্ছে ট্র্যাপিজিয়াম আছে, ঘুড়ি আছে, তাই না? সব কিন্তু চতুর্ভুজ। তাহলে এক একটা চতুর্ভুজের আলোচনা কিন্তু এক এক রকম।
আর যেহেতু আমরা ব্যবহারিক জ্যামিতি প্র্যাকটিক্যাল জ্যামিতি পড়ছি, তাহলে প্র্যাকটিক্যাল জ্যামিতিতে ওইগুলো কীভাবে আঁকায় আর কী জন্য আঁকায় সেটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। তাহলে সবাই ভালো করে খেয়াল করো, এখনই কিন্তু এবার ক্লাস যে মূল পয়েন্ট বা মূল যে আলোচনা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে কি, যে ত্রিভুজের অঙ্গ কয়টি? ত্রিভুজের অঙ্গ বললাম আছে 6টি। এবার এই 6টি অঙ্গ দিয়ে ত্রিভুজ আঁকা যায়, বাহুভেদেও আঁকা যায়, আবার কোণ ভেদেও আঁকা যায়। তো কমপক্ষে কয়টি শর্ত হলে ত্রিভুজ আঁকা যায়? কোন ত্রিভুজ আঁকতে গেলে কমপক্ষে কয়টা শর্ত লাগে? একটা চতুর্ভুজ আঁকাতে গেলে কমপক্ষে কয়টা শর্ত লাগে আলোচনা করব। এখানে যেটি বলবো এখন, ত্রিভুজ ত্রিভুজ আর এখানে বলছে লিখলাম কমপক্ষে শর্ত, তাই না? ত্রিভুজ, তাহলে একটি ত্রিভুজ আঁকতে গেলে কমপক্ষে কয়টি শর্তের প্রয়োজন? 3টি শর্তের প্রয়োজন। একটা ত্রিভুজ, একটা অনন্য নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে 3টি শর্ত নির্দিষ্ট হওয়া লাগবে। তো কমপক্ষে 3টি শর্ত না হলে কিন্তু আমি ত্রিভুজ আঁকতে পারবো না। এখন অনেকের মনে হয় প্রশ্ন থাকতে পারে, স্যার মানে ভুল বললো, কারণ সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে তো আমার একটা বাহু প্রয়োজন, একটা বাহুর দৈর্ঘ্য জানলেই তো আমি সমবাহু ত্রিভুজ আঁকাতে পারি। কিন্তু বাহু কয়টা? বাহু কিন্তু 3টা। বলছে আমি একটা, কিন্তু লাগছে আমার কয়টা? 3টা। তাহলে সেখানে কিন্তু মাত্র 3টা আছে। আর আমি নির্দিষ্ট করে যখন একটা ত্রিভুজের কথা বলা হবে, নির্দিষ্ট করে ত্রিভুজের কথা বলতে গেলে কিন্তু সেই ত্রিভুজের জন্য যে বৈশিষ্ট্য দরকার তার জন্য কিন্তু সেই ত্রিভুজটা আঁকানো যাবে। কিন্তু আমি যে কোনো ত্রিভুজ, এনি ট্রায়াঙ্গেলস ড্র করতে গেলে, অঙ্কন করতে গেলে আমাদের কমপক্ষে 3টা শর্তের প্রয়োজন। ত্রিভুজ, এবার এই ত্রিভুজের ভিতরে প্রথমে আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আঁকাতে গেলে কমপক্ষে কয়টি উপাত্ত দরকার? কমপক্ষে একটি উপাত্ত দরকার, কারণ একটি বাহু। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাতে গেলে কমপক্ষে 2টা শর্ত প্রয়োজন। কোন 2টা শর্তের প্রয়োজন? সমান সমান বাহু, সেখান থেকে আরেকটা আছে কি? ভূমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে গেলে কমপক্ষে 2টা উপাত্তের দরকার। বিষমবাহু আঁকাতে গেলে কয়টি উপাত্ত দরকার? এখানে বিষম মানে কি? 3টা বাহু কিন্তু 3 রকম, 3টা বাহু 3 রকম, তাহলে 3টা বাহু কিন্তু এখানে প্রয়োজন। বিষমবাহু, এটা বাহু ভেদে গেল। এবার যদি কোণ ভেদে করি, কোণ ভেদে যদি করা হয়, সাধারণত সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে 2টি শর্তের প্রয়োজন হয়। কয়টি শর্তের? 2টি শর্তের প্রয়োজন। সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে কমপক্ষে 2টি শর্ত তোমাদের জানাই লাগবে। এবার সূক্ষ্মকোণী আছে, সূক্ষ্মকোণে কি? একটা কোণ লাগবে, একটা বাহু লাগবে, স্থূলকোণ লাগবে। সাধারণত এইগুলো আমার জানলেই হবে, তাই না? সূক্ষ্মকোণের ক্ষেত্রে একটা সূক্ষ্মকোণ আর কোণ সংক্রান্ত 2টা বাহু, স্থূলকোণের কি? স্থূলকোণ, কোণ সংক্রান্ত 2টা বাহু, তাই না? এটা গেল ত্রিভুজ সংক্রান্ত নিয়ে যে আলোচনা। এবার যে আলোচনাটা করা হবে সেটি হচ্ছে চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ, এখানে লিখি চতুর্ভুজ লিখলাম। আর কয়টি? কমপক্ষে কয়টি না, সরি, এখানে লিখতে হবে কমপক্ষে প্রয়োজনীয় শর্ত, মানে কয়টি শর্ত লাগবে। তাহলে শুরুতে আসা যাক যে একটি চতুর্ভুজ আঁকতে গেলে কয়টি শর্তের দরকার? একটি চতুর্ভুজ আঁকতে গেলে 5টি অনন্য শর্তের প্রয়োজন। একটি চতুর্ভুজ আঁকতে গেলে 5টি অনন্য শর্তের প্রয়োজন। সেই শর্ত 5টি কি? 4টি বাহু, একটি কোণ, 4টি বাহু, একটি কর্ণ, 3টি বাহু, 2টি কর্ণ, 3টি বাহু, এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, আর 2টি বাহু ও 3টি কোণ। প্রতিবারে কিন্তু আমি 5টা আলোচনা করছি। প্রথমবার বললাম কি? 4টি বাহু, একটি কোণ। আবার বললাম কি? 4টি বাহু, একটি কর্ণ, সেখানেও কিন্তু কয়টা? 5টা। 3টা বাহু, 2টা কর্ণ, সেখানেও 5টা। তারা বলছে 3টে বাহু, এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, সেখানেও 5টা। এবং সরাসরি বলছে 2টা বাহু আর 3টা কোণ, সেখানেও কিন্তু 5টি।
কারণ একটি চতুর্ভুজ আঁকতে গেলে তার অনন্য উপাত্ত দরকার কয়টা? 5টা। এইবার ক্ষেত্র বিশেষে, যেমন ক্ষেত্র বিশেষে মানে কি, আয়তক্ষেত্রে কেমন, সামান্তরিকের কেমন, বর্গের কয়টা, রম্বসের কয়টা, ট্র্যাপিজমের কয়টা, এগুলো কিন্তু ডিফারেন্ট আলোচনা করা যায়, তাই না? তাহলে এখন দেখো, তাহলে চতুর্ভুজ, আয়তক্ষেত্রে একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্রে একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র আঁকতে গেলে কমপক্ষে কয়টি উপাত্ত দরকার হয়? 2টি উপাত্ত দরকার হয়। কমপক্ষে কয়টি উপাত্ত দরকার হবে? একটা আয়তক্ষেত্র আঁকতে গেলে তার 2টা উপাত্তের প্রয়োজন। কারণ সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানা থাকলেই তুমি কিন্তু আয়তক্ষেত্র আঁকাতে পারবে। আয়তক্ষেত্রের পরে আসা যাক সামান্তরিক। এই সামান্তরিক আঁকতে গেলে কয়টা বাহু দরকার? সামান্তরিক আঁকতে গেলে বাহু কয়টা উপাত্ত দরকার? 3টি উপাত্তের দরকার। কেন 3টি উপাত্ত দরকার? সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা ছোট একটা বড় লাগেই, আর যেহেতু এটা সমকোণ না, আয়ত যারা কোনো সমকোণ, ওখানে কিন্তু কোণে কোনো উপাত্ত লাগেনি, কিন্তু সামান্তরিকে কিন্তু সমকোণ না। আয়তক্ষেত্রকে চাপ দিলে কি উৎপন্ন হয়? সামান্তরিক উৎপন্ন হয়, তাই না? তাহলে এখানে কি লাগবে? একটি কোণ লাগবে আর 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য লাগবে। যদি একটি কোণ আর 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য তুমি জানো, অবশ্যই তুমি একটি সামান্তরিক আঁকতে পারবে। সামান্তরিক এরপরে আসছে কি? বর্গ। বর্গ আঁকতে গেলে কমপক্ষে কয়টি শর্তের দরকার? বর্গ আঁকতে গেলে একটি শর্ত জানলেই হবে, সেটা কি? একটি বাহুর দৈর্ঘ্য অথবা একটি কর্ণ। একটি বাহুর দৈর্ঘ্য অথবা একটি কর্ণ। এখানে লিখি যে বর্গের জন্য লাগবে আছে একটি বাহু আর একটি কর্ণ, তাই না? যদি একটি বাহু জানো, বাহু দৈর্ঘ্য জানো, অবশ্যই তুমি বর্গ আঁকতে পারবে। অথবা যদি একটি কর্ণ দৈর্ঘ্য জানতে পারো, সেখান থেকে তুমি বর্গ আঁকতে পারবে। বর্গ গেল। এবার হচ্ছে কি? রম্বস। রম্বস আঁকতে গেলে কমপক্ষে 2টি শর্তের প্রয়োজন। কয়টি শর্তের প্রয়োজন বললাম? 2টি শর্তের প্রয়োজন। তো এই 2টি শর্ত বিভিন্ন কিছু হতে পারে, হয়তো একটি কোণ, একটি কর্ণ, 2টি কর্ণ, পরিসীমা একটি কোণ, একটি কোণ, একটি বাহু হতে পারে, তাই না? তো এখান থেকে যে জিনিসটা তোমাদের জানা দরকার, এখানে কিন্তু 4টি উপায়ে, কয়টি উপায়ে? 4টি উপায়ে কিন্তু এখানে এই রম্বস আঁকানো যায়, 4টি উপাত্ত ব্যবহার করে, মানে 4 প্রক্রিয়ায় 2টি উপাত্ত ব্যবহার করে। প্রত্যেকবারে 2টা করে উপাত্ত লাগবে। যেমন মনে করো যে বাহু একটি কোণ, তার মানে কি? একটি বাহু ও একটি কোণ। একটি বাহু আর একটি কোণ জানা থাকলে তুমি কিন্তু রম্বস আঁকতে পারবে। বাহু একটি কর্ণ, একটি বাহু ও একটি কর্ণ। একটি বাহু একটি কর্ণ জানা থাকলে তুমি রম্বস আঁকতে পারবে। 2টি কর্ণ জানা থাকলে তুমি কি করতে পারবে? রম্বস আঁকাতে পারবে। যদি কোনো চতুর্ভুজের পরিসীমা, মানে পরিসীমা ও একটি কোণ, পরিসীমা ও একটি কোণ সম্পর্কে তুমি যদি জানো, তাহলে সেখান থেকে কি আঁকাতে পারবে? রম্বস আঁকাতে পারবে। এবারে দেখো, এবার আসছে কি লাস্ট যে আলোচনা পয়েন্ট যেটি আমাদের আছে, সেটি হচ্ছে কি? ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম আঁকাতে গেলে কয়টি উপাত্ত দরকার? এটা কল্পনা করো। 2টি ট্র্যাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের 2টা বাহু সমান্তরাল, সমান নয় কিন্তু সমান্তরাল, তাকে বলা হয় কি? ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়ামের 2টা বাহু সমান্তরাল, এইখানে একটা কোণ লাগবে, এইখানে একটা কোণ লাগবে, তাহলে কয়টা হলো? 4টা। তাহলে ট্র্যাপিজিয়াম আঁকাতে গেলে কমপক্ষে আমাদের 4টি উপাত্তের দরকার, 2টা কোণ আর 2টা বাহু। তাহলে দেখো, এই চতুর্ভুজের ভিতরে কোন চতুর্ভুজ আঁকতে গেলে কমপক্ষে কয়টি উপাত্ত লাগবে, এটা যদি ভালো করে দেখা যায় এবং মনে রাখা যায়, তাহলে আমি মনে করি তোমাদের পরীক্ষায় বসে সেখানে এই যে এমসিকিউ এর আনসার করা খুবই সহজ হবে। তো এইগুলো আছে পার্টিকুলারলি চতুর্ভুজ এবং ত্রিভুজের জন্য বললাম। এবার আমরা কয়েকটি বহু নির্বাচন নিয়ে আলোচনা করি, যেগুলো বিগত সালে প্রশ্ন পড়েছে এবং এরপরেও হয়তো বা তোমাদের পরীক্ষায় পড়বে। তো চলো যাওয়া যাক, যেহেতু আলোচনা করব, আলোচনা শুরু করে দিই। প্রথমে যেটা বলতে হবে
যে ত্রিভুজের কথায় আমরা আগে আসি। ত্রিভুজটার কিছু আলোচনা করি, সবই করব, যখন যেটা মাথায় আসবে, যখন যেটা মনে আসবে তখন সেটাই করতে হবে। খেয়াল করো সবাই, খুব মনোযোগ দিয়ে দেখবে। একটি ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তাহলে কোন শর্তে বা বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হলে ত্রিভুজ অঙ্কন করা যায়? তোমরা কিন্তু ক্লাস 6 বা 7 থেকে পড়তে পড়তে আসছো, তাই না? কি পড়তে পড়তে আসছো? যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু অপর বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, ত্রিভুজটা আঁকাই, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, এটা যদি এ বি সি ত্রিভুজ হয় এবং এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি, তাই না? বা জেড না, এখানে এ বি সি দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে? এখানে দেখো যে কোনো দুইটার সমষ্টি এ প্লাস সি গ্রেটার দ্যান বি, বি প্লাস সি গ্রেটার দ্যান এ, অথবা বি প্লাস সি গ্রেটার এ প্লাস বি গ্রেটার দ্যান সি। তারা কি করছে? দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলছি যে যে কোনো দুইটা সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যদি এরকম হয় তাহলে কিন্তু সেই বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে। যেমন ধরো এখানে একটা আমরা লিখি 3 6 10, 3 6 10, এই তিনটা বাহু দিয়ে কি ত্রিভুজ অঙ্কন করা যায়? দেখি আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি, মেধাটা খাটিয়ে দেখি যায় কিনা। তো মেধাটা খাটানোর আগে কিন্তু একটা শর্ট বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে এই, 3 6 10, এখানে বাহু কয়টা? 3টা। তাহলে 3টা বাহু কি করব? আমার কিন্তু যে কোনো দুইটা যোগ করতে হবে, কিন্তু কোন দুইটা যোগ করতে হবে এটা ঠিক করতে করতে বাচ্চারা ভুলে যায়। 3 এর সাথে 6 করবো একবার, তোমার 3 এর সাথে 10 করবে একবার, আর বাকি থাকছে 6 এর সাথে 10। তাহলে দেখো এটা যেটা লিখেছি এরকম করলে কিন্তু আমি বাহুর দৈর্ঘ্য যে কোনো দুইটা সমষ্টি অপারটা থেকে বৃহত্তর বলতে পারছি না? থ্রি সিক্স 10, দেখো 3 6 যদি যোগ করি, 3 প্লাস 6 কত হয়? 9। তাহলে 9 কি 10 থেকে বড়? 9 কি 10 থেকে বড়? 6 আর 3 9, এটা 10 থেকে বড়? বড় না। তাহলে আমার কিন্তু তার দেখার দরকারই নেই, কারণ আমার শর্ত আগে বলেছি যে কোনো দুইটা সমষ্টি বাকি অপরটা থেকে কি হবে? বড় হবে। তাহলে আমার 3টা এক্সপেরিমেন্ট এখানে করা লাগবে, কিন্তু প্রথমে একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে এটা কি সম্ভব না, তাহলে এটা কি হবে? বাদ। যদিও মনে করো এটা বড় হলো, তাহলে পরেরটা আমি ট্রাই করব, যদিও সেটাও হলো, 3 নম্বরটা ট্রাই করব, দেখা যাচ্ছে সেটা হয়নি। তার মানে কিন্তু ত্রিভুজ আঁকানো যাবে না, ওই বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ আঁকানো কখনোই সম্ভব নয়। আচ্ছা, যেটা 3 5 6, এটা দিয়ে দেখি তো কি হয়। 3 5 6, 3 5 6, তাহলে ওই যে বললাম যে প্রথমে এর সাথে এটা যোগ করব, এর সাথে এটা যোগ করব, তো এটার সাথে এটা যোগ করব, তাহলে দেখি কি হয়। 3 আর 5 যোগ করি, 3 আর 5 যোগ করলে কত হবে? 8, 6 থেকে বড়। 5 আর 6 যোগ করলে কত হবে? 11, তাহলে সেটা কত? 5 থেকে বড়। এবার হচ্ছে কি, সরি 3 থেকে বড়। 3 আর 6 যদি যোগ করি তাহলে কত আছে? 9, সেটা কি হবে? 5 থেকে বড়। তাহলে দেখো এখানে 3টা এক্সপেরিমেন্টই কিন্তু সঠিক। তাহলে এই 3 5 6 এই বাহু দৈর্ঘ্য দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে বাহু দিয়ে গেল। এবার এরকম পড়তে পারে যে নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করা যায়, অঙ্কন করা যায়? নিচের কোন বাহু 3টি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়? সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যখনই বলবে তখনই কিন্তু মাথার ভিতরে একটা জিনিস কাজ করবে, পিথাগোরাস। তোমরা পিথাগোরাসের নাম শুনে থাকবে, তাই না? পিথাগোরাস,
পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যাই হোক, অত কিছু বলবো না, এখানে একটা অপশন দেব। আচ্ছা, এখানে লিখছিলাম 356, 3-5 আমরা একটু মানে সরাসরি যেটা উত্তর হয় সেটাই লিখি 3-4-5। 3-4-5 খুবই একটি পরিচিত ডিজিট নাম্বার। 3-4-5 এগুলো এখন বাচ্চাদের বললেই বলে ফেলে। 3-4-5, 5-12, 13, 6, 8, 10 এগুলো সব কি পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। তাহলে দেখি পিথাগোরাসের সূত্রটা কি। মানে সমকোণী ত্রিভুজ হতে গেলে তার পিথাগোরাসের সূত্র মানা লাগবে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় সেটা অবশ্যই পিথাগোরাসের সূত্র ফলো করবে। সেটা কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাসের সূত্র, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার নাম কিন্তু অতিভুজ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার নাম কিন্তু অতিভুজ। আর এটা হবে ভূমি, যদি আমি এটাকে থিটা নির্দেশ করি, আর এটা হবে হচ্ছে কি লম্ব। তাহলে সবচেয়ে বড়টা স্কয়ার করে যা হবে, বাকি দুটো স্কয়ার করে কি হবে তাই হবে। সবচেয়ে বড়টা স্কয়ার করে যা হবে, বাকি দুটো স্কয়ার করে যোগ করলে কিন্তু কি হবে তাই হবে। তার মানে এখানে কি বলছে, সবচেয়ে বড়টা কত 5, আর বাকি দুটো স্কয়ার করে যোগ করো। 5 স্কয়ার করলে 25, 3 স্কয়ার 9, তাহলে কি হবে 9 সাথে যোগ করলে 25, তাই না? যদি এরকম শর্ত মেনটেন করতে পারে যে সমকোণ, যে বলে যে পরীক্ষায় যে যদি মানে নিচের কোন বাহুগুলোর দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করা যায়, তাহলে কিন্তু এই নিয়ম তাকে অবশ্যই কি করতে হবে মানতে হবে। এই নিয়ম যদি না মানে তাহলে কিন্তু ওটা আঁকানো যাবে না, তাই না? তাহলে এবার যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সমকোণী গেল, ত্রিভুজ হয়ে গেল। এবার তো সবচেয়ে তোমাদের পরীক্ষা বেশি পড়ে কোনটি, যে কমপক্ষে কয়টা পথ হলে এটা এই সূত্রটা আঁকানো যায় না, ওই সূত্রটা আঁকানো যায় না, এটা আঁকানো যায় না, ওইটা আঁকানো যায়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি পড়ে, সেটা আমরা করে ফেলেছি। এখন যেটি আলোচনা করব সেটা একটা ঠিক হয়েছে। বলছে কি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি। তাহলে সেই সূক্ষ্মকোণদ্বয়ের পরিমাণ কত কত, সূক্ষ্মকোণদ্বয়ের পরিমাণ কত কত দেখি। বলছে সূক্ষ্মকোণদ্বয়ের একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য আছে কত 8। তার মানে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই কোণ আর এই কোণ, এটা আমি যদি এ লিখি, এটা বি লিখি, এটা সি, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুই কোণের অন্তর হচ্ছে কত 8 ডিগ্রি। আর সমকোণ মানে এটা অবশ্যই 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় বাকি কোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। লিখলাম। তাহলে বাকি কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। আবার বলেছে যে সূক্ষ্ম কোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি 8 ডিগ্রি। এটা কিন্তু প্রশ্নে বলে দেবে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি। তাহলে সেই সূক্ষ্ম কোণ দ্বয় কত কত। এখানে যদি আমি যোগ করি তাহলে বি কেটে যাচ্ছে, থাকছে টি, 2a ইকুয়াল টু 98। তাহলে এখানে এ ইকুয়াল টু কত ডিগ্রি হচ্ছে 49 ডিগ্রি, তাই না? এর এর মান যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে বি এর মান পাচ্ছি কত 41 ডিগ্রি। এ কোণের মান এখানে পাচ্ছি 49 ডিগ্রি, আর এটা পাচ্ছে হচ্ছে 41 ডিগ্রি। তো তোমরা খেয়াল করো 49 ডিগ্রি 41 বিয়োগ করা হয় তাহলে কত ডিগ্রি হয় 8 ডিগ্রি। আবার 49 আর 41 যোগ করলে কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। তো এইভাবে কিন্তু বের করা যায় যে একটি সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য যদি 8 ডিগ্রি হয় তাহলে বাকি কোণ দ্বয়ের মানে সূক্ষ্মকোণ দ্বয়ের পরিমাপটা কত কত। এখানে একটা প্রশ্ন বলেছে, সিলেট বোর্ড 17 সালে একটা প্রশ্ন বলেছে এখানে
পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে? পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে? এখানে ক ক্ষয় 3টা কোণের কথা বলা হয়েছে আর গ ঘয় বাহু দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। তো খেয়াল করবে 3টা কোণ দিয়ে কিন্তু কখনোই একটি ত্রিভুজ অঙ্কন করা যায় না। কারণ তোমরা যে উপাত্ত 6টা শর্ত আমি প্রথমে এখানে লিখে দেখাইছিলাম, ওখানে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে 3টা কোণ হলে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। তবে কি ক্ষেত্র বিশেষে 3টা কোণ দিয়ে অসংখ্য ত্রিভুজ অঙ্কন করা যায়, অসংখ্য ত্রিভুজ অঙ্কন করা হয়, এবং সেই ত্রিভুজগুলোকে বলা হয় কি? সদৃশ। সেই ত্রিভুজগুলো হয় আছে কি? সদৃশ। আর 3টা কোণ দিয়ে সদৃশ ত্রিভুজ অঙ্কন করা যায়, কিন্তু 3টা কোণ দিয়ে কোনো ত্রিভুজ অঙ্কন করা যায় না। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর বাহু দৈর্ঘ্য তো বললামই, তাহলে কোণ যেহেতু যাবে না, তাহলে বাহু খেয়াল করবো যে ত্রিভুজের যে কোনো 2টা কোণের সমষ্টি, 2টা বাহুর সমষ্টি অপর অপেক্ষা কি হবে? বৃহত্তর, বড় হবে, তাই না? তাই অনেক পরীক্ষায় পড়ে যে 3টি কোণ দেওয়া থাকলে বিভিন্ন ক্ষেত্রফলের কতটি ত্রিভুজ অঙ্কন করা যায়? 3টা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায় না। আর কতটি অঙ্কন করা যায়? মানে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যায় না। কতটি ত্রিভুজ অঙ্কন করা যায়? 3টা কোণ দেওয়া থাকলে অসংখ্য পরিমাণ ত্রিভুজ অঙ্কন করা যায়। প্রত্যেক কর্ণ সামান্তরিকের মাঝে প্রত্যেক কর্ণ সামান্তরিককে কয়টা ত্রিভুজে ভাগ করে? প্রত্যেক কর্ণ সামান্তরিককে 2টা ত্রিভুজে ভাগ করে। এটা যদি সামান্তরিক হয়, যদিও রম্বস মতো লাগছে, এটা যদি সামান্তরিক হয়, একটু বাড়িয়ে দেই তাহলে সামান্তরিকের মতো মনে হবে। সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের 2টা কর্ণ আছে না? তা যে কোনো একটা কর্ণ, এই কর্ণটা কি করেছে? এই চতুর্ভুজটিকে একটা আর একটা, এই 2টা ত্রিভুজে ভাগ করেছে, সেটাই কিন্তু বলছে। এবার একটি রম্বসের পরিসীমা এ, এখানে বলছে একটি রম্বসের পরিসীমা হচ্ছে এ, আর যে কোনো একটি কোণ আছে এক্স। পরিসীমা হচ্ছে এ হলো কি? একটা রম্বসের পরিসীমা, আর যে কোনো একটি কোণ হচ্ছে এক্স। কোণ এক্স এর কোণ মানার জন্য রম্বসটা আঁকা যাবে, মানে এক্স এর কোণ মানার জন্য এখানে রম্বসটি আঁকা যাবে। এক্স এর কোণ মানার জন্য রম্বসটা আঁকা যাবে। এটা অপশনে বলছে 180, 120, 180, 120, 270, 360। এটা রম্বসের পরিসীমা এ। কোণ এক্স এর মান আমাদের বের করতে হবে, সেটা দিয়ে কিন্তু রম্বস আঁকানো যাবে। তাহলে কিভাবে আঁকাবো বা কিভাবে বের করব? এখানে রম্বসের চিত্রটা একটু খেয়াল করি। আমরা জানি বা তোমরাই জানো যে কি রম্বসের 4টি বাহু সমান এবং একটি কোণ সমকোণ নয়। তো এখানে কি হচ্ছে, যদি আমি এই কোণটাকে এক্স ধরি, তাহলে চতুর্ভুজের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। চতুর্ভুজের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি বা রম্বসের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি। অনেকে আবার বলবার সন্নিহিত কোণ সেটা আবার কি? সন্নিহিত বাহু যখন বলা হয় 2টা বাহু এক জায়গায় থাকে, সন্নিহিত কোণও যখন বলা হবে, চতুর্ভুজের সন্নিহিত কোণ মানে কি? পরপর, কনজিকিউটিভ, এটার পরে এটা, এই দুটোকে বলা হয় সন্নিহিত কোণ। এর সাথে এটাকে বলা সন্নিহিত কোণ, তাই না? তো এর পরিমাণ হবে 180 ডিগ্রি, এইটার পরিমাণ হবে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো, এই যে 4টা অপশনের ভিতরে এখানে কোনটা খাটবে? আর এখানে কত হবে? এখানে আমি দেখতে পাচ্ছি 120 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি তো হবেই না, 270 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ হবে না, 360 ডিগ্রি তো হবেই না। তো হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। যদি বলতে এই কোণের মান কত, তাহলে হতো কত ডিগ্রি? 60 ডিগ্রি। যদি বলতে এই কোণের মান কত, এটাও হয়তো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণের মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। কারণ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় কি হয়? পরস্পর সমান হয়। মানে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস আর হচ্ছে বর্গ, এদের বিপরীত কোণগুলোর পরিমাণ কি হয়? সমান হয়। এবার বলছে এ বি সি ডি, মানে এই রম্বসটাই মনে করো এ বি সি ডি, এখানে কর্ণ যোগ করা, কর্ণ দ্বয় পরস্পরকে ওই বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে রম্বসের কর্ণ দ্বয় কি? পরস্পরকে সমকোণে ছেদ করে। তাহলে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুতে কোণ কয়টা হয়? 4টি সমকোণ হয়। এটা মাথায় রাখবে। অনেক সময় বলে কোণ যুগলকে একটি সমকোণী ত্রিভুজের অন্তর্ভুক্ত করে বিবেচনা করা হয়। কোণ যুগল তার মানে কি?
সমকোণী ত্রিভুজের একটি কোণ তো সমকোণ। কোণ যুগল মানে কি? কোণ দুটো, মানে কোণ দুটো কোণের জন্য সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে একটি কোণ সমকোণী সমকোণ, তাহলে বাকি দুটো সমষ্টি কি হবে? নিশ্চয়ই সমকোণ হবে, কারণ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টিও তো 180 ডিগ্রি হবে, তাই না? এইভাবে কিন্তু এই জ্যামিতি খুব সুন্দর করে সলভ করা যায়। এখানে বলছে কয়টি স্বতন্ত্র উপাত্ত দেওয়া থাকলে একটি সামান্তরিক আঁকা যায়। তা আমরা লিখেছিলাম, বোর্ডে লিখেছিলাম যে স্বতন্ত্র সামান্তরিক আঁকতে গেলে 3টা স্বতন্ত্র উপাত্তের দরকার হয়। এরকম কিন্তু পরে তোমার পরীক্ষা হয় যে ট্র্যাপিজাম অঙ্কন করতে কয়টি উপাত্ত দরকার হয়? 4টি। ত্রিভুজের অঙ্ক কয়টি? 3টি। কয়টি উপাত্ত দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়? মানে কমপক্ষে 3টি, আর এমনি হচ্ছে 6টি, বা ত্রিভুজের অঙ্ক 6টি, তাই না? এইভাবে কিন্তু এখানে বলা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং পরস্পর সমান অংশে ছেদ করে এবং পরস্পরকে লম্বভাবে ছেদ করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? এখানে আরেকটা প্রশ্ন বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শিরোকোণের দ্বিগুণ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়, সমদ্বিবাহু ত্রিভুজের, তার মানে এই বাহুটা সমান, এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণ, এই কোণদ্বয় শীর্ষকোণের দ্বিগুণ। এই শিরোকোণ কাকে বলে? শীর্ষ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় শিরোকোণ। কি বলে? শিরোকোণ, মানে এক কথায় বলে শিরকোণ, অনেকে বলে শিরকোণ। শির মানে কি? মাথা। শির মানে হচ্ছে মাথা, মস্তক। তাহলে মাথার সাথে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হয় শিরোকোণ। দুইটা বাহু বিপরীত দিক থেকে যে বিন্দুতে মিলিত হয় এটা কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। তাহলে শীর্ষ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তার নাম আছে কি? শিরোকোণ। এই শিরোকোণটা যদি এক্স হয় তাহলে এটা হবে 2x, এটা হবে 2x। এরকম যদি হয় তাহলে বলছে যে শিরোকোণের মান কত ডিগ্রি? শিরোকোণের মান কত ডিগ্রি? তাহলে এই যে 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যোগ করলে হবে 5x। তাহলে x = কত হবে? 36 ডিগ্রি। তাহলে এটা যদি 36 ডিগ্রি হয় তাহলে এটা 72 ডিগ্রি, এটাও 72 ডিগ্রি, তাই না? দেখো জ্যামিতির কিন্তু একটা অ্যালগরিদম আছে, যে এই মানে যে এবং থিওরিও আছে, যে থিওরামগুলো জানলে অবশ্যই জ্যামিতি হবেই হবে, মানে হতে দিতেই হবে। খুবই সহজ এবং সুন্দর সাবলীল ভাষায় জ্যামিতি মানে করা যায়, যদি এর যে টেকনিকগুলো আছে ওগুলো জানা যায় খুবই ভালো হয়। এখানে কিছু জ্যামিতি আছে, তোমরা বলো তো। এরকম কিন্তু জ্যামিতি তোমরা করেছো, তাই না? সেটা হচ্ছে এই কোণের সময় এখানে কোণ আঁকাইছো এই, তাহলে বলো তো এইটুকুর নাম কি? এই এসি বাহুটার নাম কি? এখানে এসি এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম কি হবে? অন্তর। 1 নম্বর সম্পদ দেওয়া আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এটাকে বলা হবে এই ত্রিভুজের অন্তর। এটা কিন্তু একটা টিপ, তাই না? তোমাদের মূল বইয়ে কিছু টিপ ছিল আমি দেখছিলাম। আচ্ছা দেখি মূল বইয়ের একটা ট্রিক এখন লিখি। এখানে একটা ট্রিক হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রে দুইটা কর্ণ আছে, এ বি সি ডি। এখান থেকে এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এরকম যদি হয় এখান থেকে
এডি ইকুয়াল টু কত, এডি ইকুয়াল টু কত, তারপরে এ বি ইকুয়াল টু কত, এই দুইটা টিকের উত্তর করতে হবে। এই দুটা উত্তর করতে হবে। তো খেয়াল করো এখানে কিন্তু একটা সমকোণ বলা আছে, সমকোণ বলা আছে এই, তাহলে এডি এবি, এ কিভাবে বের করবে এটা চিন্তা করো, এটা পরপর ও বিন্দু ছেদ করবে, আর এটা আমি যদি কি লিখি এফ, তাহলে ও এফ ডি এরকম এখানে এরকম আছে, তো এখান থেকে এডি আর এবি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আগে এডি চিন্তা করি, তাই না, এটা কিন্তু কেন্দ্র থেকে এই পর্যন্ত 2 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে এটা তো 2 সেন্টিমিটার, তাই না, তাহলে এটা আবার সিডি সমান্তরাল এবি সমান্তরাল, তার মানে এবি আছে কত কত 4 সেন্টিমিটার, এবি হচ্ছে 4 সেন্টিমিটার। এটা কিন্তু সহজে বের করা, কিন্তু এডি বের করতে হবে। এডি বের করতে গেলে আমার এইটুক জানা লাগবে আর এইটুক জানা লাগবে, তাই এইটুক আমি যদি বের করতে পারি তাহলে অবশ্যই বাকিটুকু পারবো। তাহলে এটা যদি কর্ণ হয় এবং কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখান থেকে এইটুকু যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে এইটুকু কত হবে, এইটুকু 3, তাহলে এটা 3 এটা 2, এটা আমার কি করতে হবে বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজ দেখলেই কিন্তু একটা কথা মনে আসে, আমি একটু মানে কিছুক্ষণ আগেই বলছিলাম, সেটা কি পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্যটা কি, অতিভুজ স্কয়ার, তো সমকোণের বিপরীতটা কি হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিটা আমাদের বের করতে হবে। তাহলে 9 2 স্কয়ার করলে 4, তাহলে -4 ভূমি স্কয়ার, এটা 5 ভূমি স্কয়ার, স্কয়ার করলে কি হবে ভূমি, তাহলে ভূমি বেরিয়েছে কত √5, তাহলে এইটুকু বেরিয়েছে √5, এটা আমার মধ্যবিন্দু, তাহলে এইটুকু লম্ব, তাহলে অবশ্যই মধ্যবিন্দু, কারণ এই বাহু সমান, এই বাহু সমান, এটা লম্ব, তাহলে এটা অবশ্যই কি মধ্যবিন্দু, তাহলে এর √5 হয়, এটা √5, দুটো যোগ করলে কত হবে 2√5, ফাইন, তাই না। এখানে কিন্তু জ্যামিতি বহু জ্যামিতি আছে, আমি জাস্ট যেগুলো তোমাদেরকে না জানলেই নয় আমি সেইগুলো একটু বলার চেষ্টা করছি। তো এই আর যে জ্যামিতিগুলো পড়ছে বা পড়েছে সব জ্যামিতি এমনি ট্রিকগুলো খুব ভালোভাবে করা যাবে। তোমাদের মূল বই তো কিছু ট্রিক দেখলাম, এখানে ঠিক বলতে 7.2 এর এই যে 3 দাগ, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সেটা কেমন কি বললো, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, তাহলে এই বাহুটা সমান আর এই কোণটি কি হবে সমকোণ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত 18 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা সবাই জানো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি 18 উচ্চতাও 18, তাহলে গুণ করলে কত হবে 8 × 72 7, সরি 8 × 72 2 হাতে 7, 7 16 162 বর্গ সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, তো অবভিয়াসলি এটা সেন্টিমিটার হবে, কারণ অত বড় বাহুর দৈর্ঘ্য দেয় না, এই আর কি। এখানে 1 নম্বর প্রশ্নে বলেছি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, বলতো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন দুইটা কোণ দেওয়া থাকলে, তো সমকোণী ত্রিভুজ মানে তো একটি কোণ সমকোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ কি হবে, বাকি দুইটা কোণের সমষ্টি অবশ্যই কি হবে 90 ডিগ্রি হবে, তাহলে তো সমকোণী ত্রিভুজের বাকি কোণ দেওয়ার সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে ওটা দিয়ে কি ওই ত্রিভুজটা অঙ্কন করা যাবে। আর এখানে একটি জিনিস বলছে, সেটা আমরা যখন জ্যামিতি অঙ্কন করব, মানে অঙ্কন ক্লাস আপলোড করব, তখন কিন্তু সেখানে জানা যাবে যে একটি পরিসীমাকে কিভাবে 3টা ভাগ করতে হয়, তাই না, অর্থাৎ থাকে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সেই পরিসীমার সাহায্য নিয়ে একটি বর্গ আঁকতে হবে, তাহলে সেখানে কিন্তু পরিসীমাকে কি করতে হয় 4টা ভাগ করতে হয়। আবার এমন হতে পারে যে বলে কি
যে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে বা একটি পরিসীমা দেওয়া একটি মানে যে কোনো একটা ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে কি তৈরি করতে হবে, ত্রিভুজ আঁকাতে হবে। তো ত্রিভুজ আঁকাতে মানে কি 3টা বাহু লাগবে, তারপর সেই পরিসীমাটিকে 3 ভাগে ভাগ করতে হবে। এইভাবে কিন্তু বহু টিক বহু মানে বহু নির্বাচনী আছে যেগুলো কিছু কিছু করলে সেই জ্যামিতির অধ্যায়ের টিকগুলো খুব ভালোভাবে সলভ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তো অনেকক্ষণই ক্লাস নিলাম। তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 7-এর ব্যবহারিক জ্যামিতি মানে প্র্যাকটিক্যাল জ্যামিতির যে টিকগুলোই পরীক্ষায় পড়ে এবং যেগুলো অবশ্যই জানা দরকার সেগুলোর উপরে কিন্তু ক্লাস নেওয়া হলো। এগুলো তোমরা বাড়িতে বসেই আমার ভিডিওটি খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে দেখবে তোমাদের পরীক্ষায় বসলে পরীক্ষার অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্ন পেলেই দেখবে যে গড়গড় করে অন্তত এই অধ্যায়ের টিকগুলো খুব সুন্দরভাবে তোমরা উত্তর দিতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর পরিশেষে যে কথাটি না বললেই নয়, যদি আমার এই ইউটিউব চ্যানেলের ক্লাসটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।